আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা দেখব সাগরকন্যা কুয়াকাটার আশেপাশের কিছু দারুণ দর্শনীয় স্থান, লেবুর চর, মেরিন ড্রাইভ আর আরো কিছু সুন্দর জায়গা। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই আমরা আমাদের হোটেলের সামনে থেকে একটা লোকাল ভ্যান নিয়ে রওনা হলাম আজকের প্রথম গন্তব্য রাখাইন পল্লীর দিকে। যাওয়ার পথে গ্রামের দুপাশে সবুজ গাছপালা, খালবিল আর শান্ত পরিবেশ যেন মনটাকে একদম প্রশান্ত করে দিল। দেখতে দেখতে পৌঁছে গেলাম রাখাইন পল্লীতে। তবে প্রচন্ড গরম আর রোদ আমাদের একদমই কাবু করে ফেলেছিল, তাই একটু আরাম নিতে ঢুকে পড়লাম রাখাইনের মাঝে একটা ছোট্ট ডাবের দোকানে। এক গ্লাস ঠান্ডা ডাবের পানি যেন সত্যি মন আর প্রাণ দুটোই ঠান্ডা করে দিল। ম্যাজিকের মতো শান্তি লাগছিল। তো একটু রিফ্রেশ হয়ে এবার আমরা ঢুকে পড়লাম মিস্ত্রিপাড়া রাখাইন তাঁত পল্লীতে। এখানেই যেন চোখের সামনে খুলে গেল এক ঐতিহ্যবাহী পাহাড়ি সংস্কৃতির রঙিন দুনিয়া। এখানে মূলত পাওয়া যায় রাখাইন আদিবাসীদের হাতে তৈরি ট্রেডিশনাল জামা কাপড়, রং বেরঙের হাত পাখা, কাঠের তৈরি হাঁড়ি পাতিল আর বিভিন্ন রকমের হস্তশিল্প। সবকিছুতেই আছে এক ধরনের সহজ সরল শৈল্পিক ছোঁয়া, যেটা এখানকার যান্ত্রিক জীবনে সত্যি অনেক বিরল। এই গলি দিয়ে ভেতরের দিকে ঢুকলেই আপনারা দেখতে পারবেন কিভাবে তৈরি হয় এই সকল ঐতিহ্যবাহী শাড়ি এবং কাপড়গুলো। আমরা যখন চারপাশ ঘুরছিলাম তখন একজন আমাদের বলল, ওই পাশে গেলে দেখতে পাবেন কিভাবে কাপড়গুলো তৈরি হয়, এবং আমরা সেই জায়গাটা ভিজিট করি। এটা আমাদের তাঁতের শাড়ি, এখানকার রাখাইনের হাতে বুনানো আপনার তাঁতের শাড়ি, খুব সুন্দর ডিজাইনের, পিওর সুতির ভিতরে, সম্পূর্ণ আপনার সুতি শাড়ি। আমাদের এই তাঁতপল্লীতে আসলে এই শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। শীতের যে 7 পিস আছে না, শীতের যে 7 পিস, এই যে আপনার এই বর্তমানে এরকম শুধু প্রথম এরকম থাকে, তারপর বানানোর পর এটা সম্পূর্ণ হাতে, যেমন ওটা তো মোটর সিস্টেম আর এটা সম্পূর্ণ হাতে। এটা আপনার যে ওই নিচে পায়ের একটা আছে, ওটা উঁচু নিচু করে, এটা আবার ফাঁক দিয়ে এটা আপনার যে ভিতর থেকেই করে, আর তারপর আপনার এটার সাথে মিক্সড হয়ে যায়, তারপর এরকম হয়ে যায়। অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখলাম চারপাশটা, আর যখন চোখের সামনে দেখি কিভাবে তৈরি হচ্ছে একটা শাড়ি, মনটা সামহাউ এক অদ্ভুত মায়ায় ভরে গেল। ওখান থেকে আমরা একটি শাড়ি কিনে নিলাম, স্মৃতিস্বরূপ থাকবে এটা। রাখাইন তাঁত শিল্পের গলি থেকে বের হয়ে আমরা চলে এলাম রাখাইন জাদুঘরের সামনে। জাদুঘরের ভেতরে ঢুকতেই চোখে পড়ে এক ছোট্ট কিন্তু অত্যন্ত নান্দনিক বৌদ্ধ মন্দির। রাখাইন সম্প্রদায় মূলত থেরবাদ বৌদ্ধ ধর্ম অনুসরণ করে থাকে, আর এই মন্দিরটা তাদের ধর্মীয় বিশ্বাস আর সংস্কৃতির একটা শক্তপোক্ত পরিচয়। মন্দিরের ভেতরে রয়েছে ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তি, চারপাশে সাজানো ধূপ, মোমবাতি আর হাতে লেখা কিছু প্রার্থনার স্তব। এই মন্দিরের কিছু সতর্কতাও ছিল, যেমন এখানে লেখা ছিল যে কেউ এই রেড কার্পেটের উপর উঠে ভিডিও করতে পারবে না। জাদুঘরের ভিতরেই হঠাৎ দেখা মিলল একটি পুরনো কুয়া। আশ্চর্যের বিষয় হলো এটা কিন্তু একটা মিষ্টি পানির কুয়া। শোনা যায় এক সময় সমুদ্র ঘেঁষা এই কুয়াকাটা অঞ্চলে লবণাক্ত পানি ছাড়া খাবার পানির খুব সংকট ছিল। তখন স্থানীয় রাখাইন জনগোষ্ঠী এই কুয়াটি খনন করে। এবার চলে এলাম রাখাইন ভাষা ও শিল্পকলার কেন্দ্রের সামনে। মূল ভবনের ভেতরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশাধিকার নেই, তবে সামনের দিকে রয়েছে এক চমৎকার সাজানো বাগান। ছোট ছোট ফুলের গাছ, সবুজ ঘাস আর নিপাট পরিচ্ছন্ন পরিবেশ যেন চোখ জুড়িয়ে দেয়। আর ঠিক সামনেই দেখা মিলল কিছু ছোট ছোট রাখাইন টেম্পলের। দেখতে অনেকটা মিনি প্যাগোডার মতো। উপরের দিকে চোখা গম্বুজ, চারপাশে ধাতব কারুকাজ। এই জায়গাটা সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো ঠিক একটা টেম্পলের চারপাশে সাপের মতো পেঁচানো করে গড়া এক স্থাপনা। দেখতে মনে হয় যেন সাপে ঘিরে রেখেছে পুরো মন্দিরটাকে। রাখাইন সংস্কৃতির এমন ভাস্কর্য আর নান্দনিক শৈলী আমাদের সত্যিই মুগ্ধ করেছে। ইতিহাস আর শিল্পের এক অপূর্ব সম্মিলন যেন এখানে ছড়িয়ে আছে প্রতিটি কোনায় কোনায়। তো যাই হোক, এখানে অনেকটা সময় কাটানোর পর আমরা বেরিয়ে যাই। এবার আমাদের গন্তব্য কুয়াকাটার মেরিন ড্রাইভ এবং লেবুর চর।
অবশেষে আমরা এসে পৌঁছালাম কুয়াকাটার মেরিন ড্রাইভ রোডে। এখানে এসে সমুদ্রের যে গর্জন শুনতে পেলাম, সত্যি বলতে এমনটা একদমই কল্পনায় ছিল না, কিন্তু সেই গর্জন যেন আমাদের আনন্দকে আরো দ্বিগুণ করে তুলল। চোখের সামনে বিশাল বিশাল ঢেউ, সঙ্গে একটু আধটু মেঘলা আবহাওয়া, চারপাশে যেন এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরে গেল, যেন এক অদ্ভুত জীবন্ত অনুভূতি। তো যাই হোক, এখানে আমরা অনেক অসাধারণ সময় কাটিয়ে রওনা দিলাম লেবুর চরের উদ্দেশ্যে। মেরিন ড্রাইভের পথ ধরে খোলা আকাশের নিচে চলার এই অনুভূতিটা সত্যিই অন্যরকম ছিল। তো আমরা এখন অলরেডি পৌঁছে গেছি লেবুর চরে, আর এসেই চোখে পড়লো সমুদ্রের ধারে ছোট্ট একটা ঝালমুড়ির দোকান। এমন ঝালমুড়ি দেখে তো আর না খেয়ে থাকা যায় না। মেঘলা আকাশ, ঠান্ডা হাওয়া, আর সঙ্গে এমন একটা অসাধারণ স্বাদের ঝালমুড়ি, সত্যি বলতে এক কথায় পারফেক্ট কম্বিনেশন। তবে এখানে এসে দেখি আকাশ যেন আরো বেশি গাঢ় হয়ে গেছে। সাগরের দিকে তাকালেই মনে হবে বুঝি সন্ধ্যা নেমে এসেছে, অথচ এখনো দুপুর গড়ায়নি। কিন্তু এই মেঘলা আকাশ, কালো হয়ে আসা চারদিক আর সমুদ্রের গর্জন মিলে এক অদ্ভুত ভয়ঙ্কর সৌন্দর্য তৈরি হয়েছিল, যা সত্যিই দেখলে মুগ্ধ না হয়ে থাকা যায় না। এই অপার সৌন্দর্যের মাঝে আমরা যেন হারিয়ে যাচ্ছিলাম, কিন্তু কে জানতো কিছুক্ষণের মধ্যেই ঘটতে যাচ্ছে এক নাটকীয় মোড় আমাদের এই সফরে। প্রথমে আকাশ থেকে টুপটাপ বৃষ্টি ঝরতে শুরু করলো। মনে হচ্ছিল হয়তো একটু পরেই থেমে যাবে, কিন্তু হঠাৎ করেই যেন আকাশ খুলে পড়লো। বাতাসে ঝড়ের গতি আর বৃষ্টির বেগ এতটাই বেড়ে গেল, দাঁড়িয়ে থাকা তো দূরের কথা, ঠিকমতো চোখ খুলে রাখাও যেন দায়। সবাই যে যেভাবে পেরেছে ছুটে গেছে আশ্রয়ের খোঁজে। অবশেষে আমরা এসে দাঁড়ালাম এখানকার একটি লোকাল দোকানে টিনের ছাউনির নিচে, কিন্তু তাতেও রক্ষা হলো না। বৃষ্টির তীব্রতা এতটাই বেশি ছিল যে ছাউনির নিচেও আমরা একের পর এক ভিজেই যাচ্ছিলাম। পা থেকে মাথা পর্যন্ত কাদা পানি আর বৃষ্টির ছিটা। এক একজনের কাপড় দেখে মনে হচ্ছিল যেন আমরা কোনো বৃষ্টির উৎসব থেকে ফিরে আসছি, অথচ আমরা তো এসেছিলাম সমুদ্র দেখতে, প্রকৃতি উপভোগ করতে। যাই হোক, প্রায় 1.5 ঘন্টার মতো টানা ঝমঝম বৃষ্টির পর অবশেষে একটু বিরতি মিলল। যদিও এখনো হালকা ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল, কিন্তু আর দেরি করার উপায় ছিল না, আমাদের তো ফিরতে হবেই। তাই আমরা আবারও মেরিন ড্রাইভের পথে রওনা হলাম হোটেলের দিকে। রাস্তার পাশে জমে থাকা পানি আর সেই স্নিগ্ধ আবহাওয়া, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। আজ এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের পুরো ট্রিপটি কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।